তো হ্যালো স্টুডেন্ট, সবাইকে আমার চ্যানেল আরটি সায়েন্স একাডেমিতে আমি আরেকবার স্বাগত জানাচ্ছি। তো স্টুডেন্ট, আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা খুবই ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে গিয়ে কি কেমিক্যাল বন্ডিং। তো ক্লাস 11-এর দিক থেকে যদি আমরা দেখি, এটা খুব একটা ছোট্ট চ্যাপ্টার, বাট যদি আমরা JEE মেন্সের কথা বলি, নিটের কথা বলি, অ্যাডভান্সের কথা বলি, তাহলে সেদিক থেকে দেখলে কিনা এটা একটা বিশাল চ্যাপ্টার। আরও যদি আমি কথা বলি কি ইনঅর্গানিক কেমিস্ট্রির দিক থেকে দেখলে, তাহলে ম্যাক্সিমাম যে কোশ্চেন আসে সব ম্যাক্সিমাম কোশ্চেনই কেমিক্যাল বন্ডিংয়ের উপর ভিত্তি করে আসে। আর ইনঅর্গানিক বুঝতে গেলে তোমাকে সবার আগে বুঝতে হবে কি না কেমিক্যাল বন্ডিং। তার মধ্যে কি বুঝতে হবে? তোমাকে পাই বন্ড বুঝতে হবে, সিগমা বন্ড বুঝতে হবে, তারপরে তোমাকে হাইব্রিডাইজেশন বুঝতে হবে। তো এই সব কনসেপ্টগুলো তুমি যদি না বুঝো তাহলে কি অসুবিধা হবে না, তোমার যে অর্গানিক কেমিস্ট্রি সেটা তো তোমার অসুবিধার শেষ থাকবে না। তো তার জন্য তোমাকে কী করতে হবে না, এই 11-12-এর একদম ফান্ডামেন্টাল কথা বলতে গেলে, তো 11-12-এ যদি আমি একদম ফান্ডামেন্টাল কথা বলি, তো ওই ফান্ডামেন্টালের কথা বলতে গেলে এই কেমিক্যাল বন্ডিংটা একটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তো তোমাদের বইয়ের থিকনেস দেখলে 11-এর বইয়ের থিকনেস দেখলে তোমাদের কি মনে হবে না, 11-এর বইয়ের থিকনেস দেখলে মনে হবে বিশাল একটা চ্যাপ্টার। তো এটা যদি আমরা ফুলফিলভাবে কমপ্লিট করতে চাই, তো 1.5 ঘন্টার এক একটা যদি ক্লাস হয় তাহলে আমাদেরকে টোটাল 14 থেকে 15টা ক্লাস লাগবে। তো আমরা কি করব না, এই কেমিক্যাল বন্ডিংয়ের উপরে আমাদের যেসব ইম্পর্টেন্ট টপিকগুলো আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে প্রয়োজন, তোমাদের বোর্ড এক্সামের ক্ষেত্রে প্রয়োজন, আমরা সেই সব বেসিক জিনিসগুলো নিয়ে কথা বলবো, যেগুলো তোমরা বইয়ে খুঁজলেও পাবে না, বা যেগুলো টিউশনে বিভিন্ন যে কোচিং সেন্টারে সেখানে আলোচনা করা হয়, তার থেকেও অ্যাডভান্স লেভেলে আমরা কিছু আলোচনা এখানে করব। স্টুডেন্ট, আজকে আমরা এই ক্লাসের মধ্যে কী নিয়ে কথা বলবো না, ইন্ট্রোডাকশন। বিভিন্ন কেমিক্যাল বন্ডিংয়ের মধ্যে আমাদের কোনটার প্রয়োজন, কোনটা আমরা বেশি করে পড়বো, কোনটা আমরা কম নিয়ে পড়বো, বা কোন টপিকগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, কোন টপিকগুলো নিয়ে আমরা পড়বো। তো স্টুডেন্ট, তার জন্য বলবো কি তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখবে, কোনো চিন্তার কারণে। আজকে আমরা ইন্ট্রোডাকশন ক্লাস করলে পরবর্তীকালে আমরা এইগুলো নিয়ে বিস্তারে আলোচনা করব। তো অবশ্যই লাস্ট অবধি ভিডিওটা দেখো, তোমাদের জন্য খুব হেল্পফুল হবে, আর বিশেষ করে ক্লাস 11-এর জন্য তো খুবই হেল্প। তো এরপরে তোমাকে সবার থেকে আগে যেটা জানতে হবে সেটা কি না, কেমিক্যাল বন্ডিং জিনিসটা কি। আমি যে কথা বললাম এর ডেফিনেশন কি হবে, এই যে কেমিক্যাল বন্ডিংয়ের আমি কথা বলছি, এর ডেফিনেশন আমরা কি বলতে পারি, বা এর আমি সংজ্ঞা, বা এটা কি জিনিস, তো আমরা কি বলতে পারি। ধরো দুটি অ্যাটমের মধ্যে যে ফোর্স হয় তাকে আমরা বলবো কি কেমিক্যাল বন্ডিং। মানে দুটি অ্যাটমের মধ্যে যে ফোর্সের ফলে যে বন্ডিংটা সৃষ্টি হবে তাকে আমরা কি বলবো, অ্যাটমিক বন্ডিং। তো আয়নিক বন্ড এভাবে আমরা বলতে পারি কি না, আয়নিক বন্ডের কথা। কার কথা বলতে পারি? আয়নিক। এই আয়নিক বন্ডের কথা আমরা বলতে পারি। তো এখানে কি হয় না, এখানে ফোর্স থাকে, কি থাকে, এখানে থাকে ফোর্স, এখানে ফোর্স থাকে। তো এই ফোর্সের ফলে কি গঠিত হয় না, এই আয়নিক বন্ডে গঠিত হয়। আর আমরা যদি কোভ্যালেন্ট বন্ডের কথা বলি, তো এখানে কি হয় না, ইলেকট্রনের শেয়ারিং হয়, অর্থাৎ ইলেকট্রন ঘুরে বেড়াতে থাকে, আর সেখান থেকে কি হয় না, ইলেকট্রন একে অপরকে ডোনেট করে বা শেয়ার করে তাদের মধ্যে একটা বন্ড গঠিত হয়। তো এই ধরনের যে বন্ডিংগুলো হয় সেগুলোকে আমরা বলবো কি কেমিক্যাল বন্ডিং। তো একে যদি বা রাসায়নিক বন্ধন, তো এর বাংলা অর্থ কি, রাসায়নিক বন্ধন। আরেকটা ভালো কথা, তো আমি এখানে কেন ইংলিশ টার্মগুলো ইউজ করছি, তো এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে, কারণ ভবিষ্যতে যারা হায়ার স্টাডি করবে কেমিস্ট্রির উপরে, বা তোমরা ধরো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই ইংলিশ টার্মগুলো। তার জন্য আমি কি না ইংলিশ টার্মগুলোর উপরে একটু বেশি গুরুত্ব দিচ্ছি। তো বাংলা টার্মগুলো তো তোমরা বইয়ে পেয়েই যাচ্ছ, তাছাড়া আমি মুখে বলে দিচ্ছি। তো এখানে যদি আমরা বাংলাতে যদি এর সংজ্ঞা বলি, তাহলে কী হবে, যে আকর্ষণ বলের প্রভাবে, কি বললাম, যে আকর্ষণ বলের প্রভাবে এক বা ভিন্ন মৌল দুটি বা ততোধিক মৌল পরমাণু কোনো অণু বা আয়নীয় জোটের সুবদ্ধভাবে অবস্থান করে। মানে কি বললাম আমি তোমাকে, একটা ফোর্সের দ্বারা বা এই কি বলবো ইলেকট্রনের যে শেয়ারিং তার দ্বারা যে বন্ডের গঠন করবে, যে বন্ড ফর্মেশন করবে, বা যে সুবদ্ধভাবে অবস্থান করবে, তাকে আমরা কি বলবো না কেমিক্যাল বন্ডিং বলবো। তো এই কেমিক্যাল বন্ডিংয়ের মধ্যে আমাদেরকে কী পড়তে হবে, তো এই কেমিক্যাল বন্ডিংয়ের মধ্যে আমাদেরকে সবার আগে পড়তে হবে সেটা হচ্ছে 1 নাম্বার আমরা বলবো কি টাইপস অফ কেমিক্যাল বন্ড। কি বলবো আমরা, টাইপস অফ কেমিক্যাল বন্ড। কি পড়বো আমরা, টাইপস অফ কেমিক্যাল বন্ড। তো এই টাইপস অফ কেমিক্যাল বন্ড, আমি যদি টাইপস অফ কেমিক্যাল বন্ডের কথা বলি, তো আমরা এখানে কি বলবো না, 2 ধরনের কেমিক্যাল বন্ড হয়। তো কী ধরনের হয়, 2 ধরনের। তো কি হয় সেটা, একটা হয় ইন্টার অ্যাটমিক, আর একটা হয় ইন্টার মলিকুলার। কীরকম দেখো, আমি তোমাকে ভালোভাবে ডিসকাশন করার চেষ্টা করছি। তো একটা হয় কি ইন্টার অ্যাটমিক, কি হয় অ্যাটমিক। আর একটা কি হয় না, ইন্টার মলিকুলার হয়, ইন্টার মলিকুলার।
তো এই ইন্টার অ্যাটমিকের মধ্যে কেগুলা না ইন্টার মলিকিউলসের মধ্যে কেগুলা আসছে সেটা নিয়ে আমরা এবার ডিসকাশন করব। তো তার আগে বলে দিই যে ইন্টার অ্যাটমিক যে কেমিক্যাল বন্ডটা হয় সেটা কী ধরনের হয় না স্ট্রং বন্ড হয়। কী রকম হয় স্ট্রং হয়। আর এটা কি হয় এটা হয় উইক, এটা কি হয় উইক হয়। তো এর ফলে যদি আমি কথা বলি এটা স্ট্রং এটা উইক। তো এখানে কত থাকে না এর যে বন্ড এনার্জি থাকে সেটা কত থাকে না এর বন্ড এনার্জি হয় 200 থেকে 400 কিলোজুল পার মোলে কত থাকে না 200 থেকে 400 থাকে। বাট ইন্টারমলিকুলাসের কথা বলতে 2 থেকে 40 কিলোজুল পার মোল। অর্থাৎ এখানে এটা কি এটা জাস্ট আমরা আন্দাজ করছি। এটা অনেক ক্ষেত্রে অনেক স্যারেরা বলে কি 32 বলে, অনেকে 30 বলে, অনেকে 39 বলে, 40 বলে। আমরা এগুলো কি বলছি না একটা জাস্ট ধরে নিচ্ছি, প্রায় বলা যায় যাকে আমরা বলবো। তো এখানে এটা কত হবে না 2 থেকে 40 হবে কিলোজুল পার মোল। তো এই আমরা যেটা বলছি যে ইন্টার অ্যাটমিকের মধ্যে আমরা কীগুলো পড়বো। তো এই ইন্টার অ্যাটমিকের মধ্যে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আয়নিক বন্ড পড়বো। কী পড়বো না আয়নিক বন্ড পড়বো। আয়নিক বন্ড 2 নম্বর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। কী পড়বো কোভ্যালেন্ট বন্ড। তো এই আয়নিক বন্ড কথার অর্থ কি না তড়িৎযোজী বন্ধন। কী বললাম আমি তড়িৎযোজী বন্ধন। আর হচ্ছে গিয়ে এই কোভ্যালেন্ট বন্ড মানে হচ্ছে সমযোজী বন্ধন। তো এগুলো সব বাংলা টার্ম। তো এরপরে আমরা যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে কি না কোঅর্ডিনেশন। কী পড়বো কোঅর্ডিনেশন। তো এই কোঅর্ডিনেশনও একটা খুব ভালো। এই কোঅর্ডিনেশনের ক্ষেত্রে কী হয় না এখানেও ইলেকট্রনের শেয়ারিং ঘটে। তো এটা অতটাও ইম্পর্টেন্ট নয়, কারণ হচ্ছে আমরা যখনই কোভ্যালেন্ট বন্ড পড়ে নেব সেই কোভ্যালেন্ট বন্ডেরই আর একটা পার্ট হচ্ছে এই কোঅর্ডিনেশন। তো কোঅর্ডিনেশন আর কোভ্যালেন্টের বন্ডের মধ্যে সেরকম কোনো যে আলাদা বা কিছু যে ডিফারেন্স আছে সেরকম নেই। তার জন্য আমরা বলতে পারি কি কোভ্যালেন্ট বন্ড যেটা সেটাই হচ্ছে কোঅর্ডিনেশন। তো এটা কোনো ব্যাপার নয়। তারপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মেটালিক। কী পড়বো মেটালিক। তো এর ফলে যদি আমি এক একটা ভালোভাবে ডিসকাশন করি, দেখো কি বলছি আয়নিকের যদি আমি কথা বলি তো আয়নিক বন্ডের যদি আমি কথা বলি তাহলে কি বলবো আমি দেখো এগুলো আমরা পরে আরও বিস্তারে ভালোভাবে ডিসকাশন করব। বাট আমি তোমাকে এখানে একটু বোঝানোর চেষ্টা করছি জাস্ট। এই আয়নিক বন্ডে কী হয় যখন মেটালের ইলেকট্রন দেয়, মেটাল কি করে সাধারণত তোমরা জানো নিশ্চয়ই মেটাল কি করে না মেটাল সাধারণত বা ধাতু কি করে তারা ইলেকট্রন কি করবে ত্যাগ করবে, মানে ইলেকট্রন ডোনেট করবে। ইলেকট্রন ডোনেট করলে ওরা কি করে ওদেরকে সুস্থিত ভাব হয় মানে কি স্টেবলভাবে। তো মেটাল কি করে না ইলেকট্রন দেয় আর নন মেটাল কি করে সেই ইলেকট্রনকে গ্রহণ করে। মেটাল ইলেকট্রন দিল নন মেটাল ইলেকট্রনকে গ্রহণ করলো। এইভাবে যে বন্ডের সৃষ্টি হয় অর্থাৎ ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে অ্যাট্রাকশনের ফলে যে বন্ধনের গঠিত হয়। ধরো আমি সাপোজ ধরলাম NaCl এর কথা, এখানে আমি কি বলবো Na প্লাস আর Cl মাইনাস। তো এখানে ধরো প্লাস মাইনাসে অ্যাট্রাকশনের পরে তো গঠিত হচ্ছে NaCl। তো এই ধরনের যে বন্ডটা হয় তাকে আমরা বলবো কি না আয়নিক বন্ড। তো এর ফলে আমরা যদি বলি কোভ্যালেন্ট বন্ড জিনিসটা তাহলে কি, তো এই কোভ্যালেন্ট বন্ড জিনিসটা কি সেটা যদি আমি বলতে চাই তাহলে আমি তোমাদেরকে কি বলবো দেখো যে ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে। তো ইলেকট্রনের শেয়ার করে ধরো আমার কাছে কটা ইলেকট্রন ছিল একটা ইলেকট্রন ছিল, তোমার কাছে দুটা ইলেকট্রন ছিল, তোমার কাছে ধরো আরও একটা ইলেকট্রনের দরকার, আমার কাছেও একটা ইলেকট্রনের দরকার। এইভাবে যখন আমি তোমাকে একটা ইলেকট্রন দিয়ে আমি তোমার কাছ থেকে একটা ইলেকট্রন নিয়ে এইভাবে যখন শেয়ারিংয়ের মাধ্যমে কোনো বন্ড গঠিত হবে তখন তাকে আমরা বলবো কোভ্যালেন্ট বন্ড। তো এটা নিয়েও আমরা পরবর্তীকালে বিস্তারে ডিসকাশন করব কোভ্যালেন্ট বন্ড কেন হয়, কখন শেয়ারিং হয়, কোনভাবে শেয়ারিং হয়, সব মলিকিউলস কি শেয়ার করতে পারে কি না, সব নিয়ে আমরা পরবর্তীকালে ডিসকাশনে আসবো। তো এখানে আমরা কি বলবো না এখানে কোভ্যালেন্ট বন্ড কমন হয় না সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড হয়, ডবল কোভ্যালেন্ট বন্ড হয়। তো এই সব নিয়ে আমরা পরবর্তীকালে ডিসকাশন করব। তো এর ফলে যদি আমরা কোঅর্ডিনেশনের কথা বলি তো এই কোঅর্ডিনেশন আমি একটু আগেই বললাম যে এটা একটা পার্ট অফ কি কোভ্যালেন্ট বন্ড। তো যেখানে কি না দুটা ইলেকট্রন ডোনেট করবে একটা অ্যাটম এবং অপর একজন কি করবে না সেটা অ্যাকসেপ্ট করবে। তো এইভাবে যখন গঠিত হয় তখন তাকে আমরা কি বলবো তখন আমরা বলবো যে কোঅর্ডিনেশন। তো এটা কি না আমি প্রথমে বললাম এটা পার্ট অফ কি কোভ্যালেন্ট বন্ড। তো তুমি কোভ্যালেন্ট বন্ড যখন তুমি ভালোভাবে বুঝতে পারবে তখন তুমি এই কোঅর্ডিনেশন জিনিসটাও বুঝতে পারবে। তো এর ফলে যদি আমি মেটালিকের কথা বলি তো এই মেটালিকের কথাটা দেখো। তো আজকে আমরা কি করছি না এটা ইন্ট্রোডাকশন ক্লাস করছি। আজকে আমরা টোটালি ক্লাস করবো না বাট একটা টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো বাট তার আগে আমি তোমাদেরকে ভালোভাবে ডিসকাশন করতে চাইছি। তো দেখো এখানে মেটালিক জিনিসটা কি, ধরো আমি একটা সাপোজ উদাহরণ দিয়ে তোমাকে বলতে পারি যে একটা কপারের তার আছে। কিসের তার আছে না একটা কপারের তার আছে। তো তারের মধ্যে কি থাকে অনেকগুলি অ্যাটম থাকে। ধরো আমি সাপোজ বলছি এটা একটা কপারের তার, তো তার মধ্যে এরকম অনেক অ্যাটম আছে। তো এই অ্যাটমের মধ্যে কেন কি থাকে না নিউক্লিয়াস থাকে আর তার বাইরে কি থাকে ইলেকট্রন থাকে, ইলেকট্রন আছে।
তো এইভাবে তো এই ইলেকট্রনগুলো অনেকগুলো অ্যাটম আছে, আর তার মধ্যে কি আছে, তারা কি আছে, জুড়ে আছে। কেন জুড়ে থাকবে, কেন এই মেটালের মধ্যে বা কপারের মধ্যে কেন যে এতগুলো অ্যাটম আছে তারা পরস্পরের সঙ্গে কেন জুড়ে থাকবে? তো তাদের মধ্যে বন্ড, এই যে বন্ডটা জুড়ে থাকার যে বন্ডটা সৃষ্টি হচ্ছে, মানে জুড়ে যে থাকছে, সেটাকে আমরা কি বলবো না মেটালিক বন্ড। তো এটা কেন কীভাবে গঠিত হয়, আমি ধরো সাপোজ বলছি, তো এখানে ধরো এই ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে একটা বন্ড গঠিত হবে, তো এই ইলেকট্রনের সঙ্গে এখানে নিউক্লিয়াসের একটা বন্ড গঠিত হবে, এই ইলেকট্রনের সঙ্গে এই নিউক্লিয়াসের একটা বন্ড গঠিত হবে। এইভাবে যে বন্ডটা গঠিত হবে তাকে আমরা কি বলবো না মেটালিক বন্ড বলবো। আর সেটা কী হবে, দৃঢ় হবে এবং সেটা কি সারিবদ্ধভাবে চলতে থাকবে। তো এটা হলো গিয়ে কি না মেটালিক বন্ড। তো ক্লাস 12-এর এই মেটালিক বন্ড বা মেটাল সম্পর্কে তোমরা আরও বিস্তারে বুঝতে পারবে কখন না ক্লাস 12-এ যখন তুমি সলিড স্টেট পড়বে। কি পড়বে না সলিড স্টেট যখন তুমি পড়বে। এই সলিড স্টেটে কি হবে না, এই সলিড স্টেটে তোমরা আরও এই মেটাল সম্পর্কে খুব বিস্তারে ভালোভাবে বুঝতে পারবে। তো এর ফলে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে দেখো, আমরা তখন পর্যন্ত ইন্টার অ্যাটমিক যে বন্ড সেটা নিয়ে কথা বলছিলাম। তো এর ফলে আমরা যে ইন্টার মলিকুলার বন্ড সেটা নিয়ে কথা বলবো। সেখানে আমরা কি বলেছিলাম যে এটা কি হয় না উইক হয়, এটা উইক প্রকৃতির হয় এবং এদের কি বন্ড এনার্জি যেটা সেটা কত হয় না 2 থেকে 40 কিলো জুল পার মোল হয়। তো এখানের মধ্যে আমরা কাকে পড়বো, দেখো এখানের মধ্যে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্রথমেই হচ্ছে ভ্যান্ডার ওয়াল ফোর্স পড়বো। কি পড়বো, ভ্যান্ডার ওয়াল ফোর্স পড়বো। তো দেখো ভ্যান্ডার ওয়াল ফোর্স জিনিসটা কি, আমি ভালোভাবে আজকে তোমাদেরকে খুব বিস্তারে বোঝানোর চেষ্টা করছি। তো ভ্যান্ডার ওয়াল ফোর্স নিয়ে আমরা এরপরে কথা বলবো। তো এটা কি হয় না, এক্ষেত্রে নিউট্রাল অ্যাটমের মধ্যে যে ফোর্স থাকে, একটা নিউট্রাল অ্যাটমের মধ্যে যে ফোর্স থাকবে তাকে আমরা কি বলবো না ভ্যান্ডার ওয়াল ফোর্স বলবো। তো এই ভ্যান্ডার ওয়াল ফোর্স কত রকমের হয় না 5 টাইপসের হয়। কত রকমের হয় 5 টাইপসের হয় এই ভ্যান্ডার ওয়াল ফোর্স। তো এখানে কি হয় না, এখানে ডাইপোল হয়। তো ডাইপোল জিনিসটা কি, তো ডাইপোল জিনিসটা কি সেটাও আমরা খুব ভালোভাবে বিস্তারে এখানে আলোচনা করব। বাট আমি এখানে জাস্ট ইন্ট্রোডাকশন ক্লাস করছি, তার জন্য আমি জাস্ট টপিকগুলো আলোচনা করে যাচ্ছি। তো এখানে কি হয় না, এই যে ভ্যান্ডার ওয়াল ফোর্সের মধ্যে এরা কি করে না অপরের উপর ডাইপোল সৃষ্টি করে, অপরের উপর ডাইপোল বানায়, আবার নিজের উপরেও ডাইপোল বানায়। তো এইভাবে কি করে না এই ডাইপোল যে মুভমেন্ট সেটা গঠিত হয়, সেটা আমরা কী দ্বারা ডিপেন্ড করবে না এই ভ্যান্ডার ওয়াল ফোর্স দ্বারা। তো এর ফলে আমরা যেটা নিয়ে কথা বলবো সেকেন্ড, এই ইন্টার মলিকুলারের মধ্যে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে হাইড্রোজেন বন্ড বা এইচ বন্ড। কি বললাম, এইচ বন্ড। তো এই কথাটা তোমরা শুনেছো, আশা করি শুনেছো অনেকেই। তো হাইড্রোজেন বন্ড তোমরা অনেকবার শুনে এসেছো। তো এই হাইড্রোজেন বন্ড কেন গঠিত হবে, কখন গঠিত হবে, কিভাবে গঠিত হবে, তো এখানে আমরা সেটা নিয়ে খুব ভালোভাবে ডিসকাশন করব। তো চিন্তার কোনো দরকার নেই। তো এই হাইড্রোজেন বন্ড কি, তো এই হাইড্রোজেন বন্ড কি এটা নিয়ে আমরা কি করব ডিসকাশন করব। এটা কত ধরনের হয় না 2 টাইপস হয়। কত টাইপস হয় 2 টাইপস। এটা 2 ধরনের হয়। কি কি, একটা হয় ইন্টার মলিকুলার, একটা হচ্ছে ইন্ট্রা মলিকুলার। কি বললাম আমি, একটা হয় ইন্টার মলিকুলার আর একটা হয় কি ইন্ট্রা মলিকুলার। তো এটা ছিল কি না হাইড্রোজেন বন্ডের যে টাইপস অফ হাইড্রোজেন বন্ড সেটা। তো এটা নিয়েও আমরা কি না খুব ভালোভাবে আমরা পরবর্তীকালে ডিসকাশন করব। তো এর ফলে আমরা যেটা বলবো সেটা হচ্ছে কেমিক্যাল বন্ডিং কেন হয় বা কজ অফ কেমিক্যাল বন্ডিং। তো আমরা এরপরে যেটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে কজ অফ কেমিক্যাল বন্ডিং, অর্থাৎ কি কেমিক্যাল বন্ডিং কেন হয়, কজ অফ কেমিক্যাল বন্ডিং। তো এর বাংলা অর্থ কি, তো এর বাংলা অর্থ হচ্ছে গিয়ে যে কেমিক্যাল বন্ড কেন গঠিত হয় বা কখন গঠিত হয়, কিভাবে গঠিত হয়। তো এখানে এটা নিয়ে আমরা আলোচনা করব। তো তারপরে আমরা কী নিয়ে আলোচনা করব, তারপরে আমরা এই আয়নিক বন্ডের, এই একটু আগে আমরা বললাম না ইন্ট্রা অ্যাটমিকের মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে কি না আয়নিক বন্ড। তো এই আয়নিক বন্ড নিয়ে আমরা আরও ভালোভাবে ডিসকাশন করব। তো আয়নিক বন্ডের মধ্যে আমরা কী কী পড়ব না আয়নিক বন্ডের ফরমেশন, কি ফরমেশন। তো এই আয়নিক বন্ড কেন গঠিত হয় বা এর ফরমেশন কখন হবে। তো তারপরে আমরা পড়বো কি ল্যাটিস এনার্জি। কি পড়বো, ল্যাটিস এনার্জি। তো এই ল্যাটিস এনার্জি জিনিসটা কি, তো এই ল্যাটিস এনার্জি জিনিসটা কি, তো সেটা হচ্ছে গিয়ে একটা 3D স্পেসে বা 3 ডাইমেনশনাল স্পেসে যখন আমরা স্ট্রাকচার হয়, কোনো একটা মলিকিউলসের স্ট্রাকচার গঠিত হয়, তার মধ্যে সেই গঠিত হওয়ার সময় যে এনার্জিটা লস করে বা এনার্জিটা যেটা রিলিজ করে, সেই রিলিজ এনার্জিটাকে বলা হচ্ছে কি না ল্যাটিস এনার্জি। কি বলছি আমরা, ল্যাটিস এনার্জি।
তো তারপরে আমরা কী নিয়ে পড়বো, তারপরে আমরা যেটা নিয়ে পড়বো এই যে আয়নিক বন্ড তার প্রপার্টিস নিয়ে পড়বো। তো তার কি প্রপার্টিস নিয়ে পড়বো, সেটা কি ধরনের হয়। তারপরে কি পড়বো না পার্সেন্টেজ অফ কোভ্যালেন্ট বন্ড ক্যারেক্টার, কি পার্সেন্টেজ অফ কোভ্যালেন্ট বন্ড ক্যারেক্টার বা ক্যারেক্টার শুধু বলতে পারো। তো এখানে তোমাদের এখন একটা কোশ্চেন আসবে যে আমরা আয়নিক বন্ড পড়ছি, তো তার মধ্যে কেন কোভ্যালেন্ট বন্ডের কথা আসছে। তো এখানে আমি একটা এই টপিকের উপরে আমি একটা কথা বলতে চাই, তো শোনো ভালো করে মন দিয়ে। তো কোনো একটা বন্ড পারফেক্টলি আয়নিক বা কোভ্যালেন্ট বন্ড হয় না, কোনো একটা বন্ড পারফেক্টলি আয়নিক বা কোভ্যালেন্ট বন্ড হয় না। এর কারণ কি, এর কারণ হচ্ছে সব বন্ডের মধ্যেই কিছু না কিছু আয়নিক বা কিছু না কিছু কোভ্যালেন্ট বন্ডের ক্যারেক্টার থাকে। তো এটাকেই বলা হচ্ছে যে এই পার্সেন্টেজ অফ কোভ্যালেন্ট বন্ড ক্যারেক্টার। তো এটাকে যখন আমরা ডিসকাশন করব, এটাকে যখন আমরা বের করব, সেটা আমরা কী দ্বারা বের করব না এটার জন্য আমাদেরকে পড়তে হবে কি ফাজান রুলস, কি পড়তে হবে ফাজানস রুলস। তো এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট টপিক এই কেমিক্যাল বন্ডিংয়ের মধ্যে, কি না ফাজানস রুলস। তো এটা নিয়ে আমরা খুব ভালোভাবে ডিসকাশন করব। এই ফাজানস রুলসের মধ্যে আমরা কি বুঝতে পারবো না কোনো আয়নিক বন্ডের মধ্যে কতটা ক্যারেক্টার আছে, কিসের না কোভ্যালেন্ট বন্ডের, কোভ্যালেন্ট বন্ডের কতটা ক্যারেক্টার আছে একটা আয়নিক বন্ডের মধ্যে, সেটা নিয়ে আমরা যখন ডিসকাশন করব সেটাকে আমরা কি বলছি না ফাজানস রুলস বলছি। তো এটা আমাদেরকে পড়তে হবে। তো তারপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। কী নিয়ে কথা বলবো, কোভ্যালেন্ট বন্ড। তো এই কোভ্যালেন্ট বন্ডের মধ্যে আমরা কি কি নিয়ে কথা বলবো। তো এখানে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে কোভ্যালেন্ট বন্ড সেটা কি না কি হয় না ডাইরেকশনাল হয়, কি হয় ডাইরেকশনাল। তো এর কথার অর্থ কি না এর একটা নির্দিষ্ট দিক থাকবে, বাট আমি যদি আয়নিকের কথা বলি এর কোনো নির্দিষ্ট দিক থাকে না, এর কোনো নির্দিষ্ট দিক থাকে না। ধরো আমি এখন একটা NaCl এর কথাই বললাম, তো NaCl পাশাপাশি লিখে দিলে হয়ে গেল কি না NaCl। আমি এইভাবেও NaClকে লিখতে পারি, এর কোনো নির্দিষ্ট কোনো ডাইরেকশান নেই, বাট কি না এই কোভ্যালেন্ট বন্ডের মধ্যে একটা নির্দিষ্ট ডাইরেকশান আছে। তার জন্য কি হয় না এদের স্ট্রাকচার আছে, কি আছে স্ট্রাকচার আছে। বাট আয়নিক বন্ডের মধ্যে কোনো নির্দিষ্ট ডাইরেকশন নেই, তার জন্য আয়নিক বন্ডের কোনো স্ট্রাকচার নেই, তার জন্য আমরা কি এর ডাইরেকশন নিয়ে পড়বো আবার স্ট্রাকচার নিয়ে পড়বো, বাট আয়নিক বন্ড নিয়ে পড়বো না। তো এর ফলে আমরা যেটা নিয়ে কথা বলবো কোভ্যালেন্ট বন্ডের মধ্যে সেটা কি না ডাইপোল মুভমেন্ট। কি পড়বো আমরা এরপরে ডাইপোল মুভমেন্ট, যেটা আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম কি যে এটা খুবই ইম্পর্ট্যান্ট। এই ডাইপোল মুভমেন্ট নিয়ে আমরা খুব বিস্তারে আলোচনা করব এখানে। তো এখানে ডাইপোল মুভমেন্ট কি, তো ডাইপোল মুভমেন্ট কেন আমরা পড়ব। তো এখানে এই কোভ্যালেন্ট বন্ডের মধ্যে কতটা আয়নিক ক্যারেক্টার আছে, কি আছে আয়নিক ক্যারেক্টার। যেমনভাবে আমরা এখানে কি পড়লাম ফাজানস রুলসের মাধ্যমে আমরা কি করলাম না আয়নিকের মধ্যে কতটা কোভ্যালেন্ট ক্যারেক্টার আছে সেটা নির্ধারিত করলাম। এই ডাইপোল মুভমেন্টের মাধ্যমে আমরা কি করব না কতটা আয়নিক ক্যারেক্টার আছে সেটা আমরা ডিসকাশন করব। চলো বুঝতে পারলে কিনা বলো। এরপরে আমরা যেটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে গিয়ে প্রপার্টিস। কার প্রপার্টিস না কোভ্যালেন্ট বন্ডের কি প্রপার্টিস নিয়ে কথা বলবো, প্রপার্টিস নিয়ে কথা বলবো। তারপরে আমরা কি নিয়ে কথা বলবো না হাইড্রোলাইসিস। কি নিয়ে কথা বলবো হাইড্রোলাইসিস। তো এই হাইড্রোলাইসিস কি, এটা কখন গঠিত হয়, কিভাবে গঠিত হয়, সব নিয়ে আমরা পরবর্তীকালে কি করব না ডিসকাশন করব, বিস্তারে ডিসকাশন করব। যতটা তোমাদের বিভিন্ন এক্সামের ক্ষেত্রে প্রয়োজন ঠিক ততটাই ডিসকাশন করব, একদম বেসিক থেকে একদম হায়ার লেভেল পর্যন্ত। ভয় পাওয়ার কোনো অসুবিধা নেই, আমি যতটা ইজি ততটা ইজিভাবে বোঝানোর চেষ্টা করব এই রাসায়নিক বন্ধন। আর তোমাদের জন্য আমি বলে দিতে চাই আরও একবার যে রাসায়নিক বন্ধন খুবই ইম্পর্ট্যান্ট বিভিন্ন কেমিস্ট্রি পড়ার জন্য, বিশেষ করে ইনঅর্গানিক কেমিস্ট্রি পড়ার জন্য তো খুবই ইম্পর্ট্যান্ট, কারণ বিভিন্ন কোশ্চেন আসে কেমিক্যাল বন্ডিং থেকে। তো এর ফলে আমরা যেটা নিয়ে কথা বলবো থিওরিজ অফ কোভ্যালেন্ট বন্ড। তো কেন কোভ্যালেন্ট বন্ড গঠিত হয় কি পড়বো আমরা। এরপরে যেটা নিয়ে আমরা ডিসকাশন করব সেটা হচ্ছে থিওরিজ অফ কোভ্যালেন্ট বন্ড। কি বললাম কোভ্যালেন্ট বন্ড, কোভ্যালেন্ট বন্ড কেন গঠিত হয় এর থিওরিজ পড়ব। তো এখানে বলতে গেলে আমি প্রথমেই বলবো দেখো যে একটা ইলেকট্রন যখন ইলেকট্রনের শেয়ারিংয়ের মাধ্যম দিয়ে কি হয় না এই কোভ্যালেন্ট বন্ডে গঠিত হয়। আমি প্রথমেই বলেছি কি ইলেকট্রনের শেয়ারিংয়ের মাধ্যমে কোভ্যালেন্ট বন্ড গঠিত হয়। তো
তো এটা তো বলতে খুব সহজ যে ইলেকট্রনের শেয়ারিং ঘটছে, বাট ইলেকট্রনের শেয়ারিং ঘটবে কখন, কেন ঘটবে, কখন ঘটবে, এই যে ইলেকট্রন থাকে কোথায় সেটা জানতে গেলে তোমাকে কি জানতে হবে না অ্যাটমিক স্ট্রাকচার জানতে হবে, পরমাণুর গঠন জানতে হবে। তো তা বুঝতে গেলে তোমাকে কি করতে হবে না ইলেকট্রনিক যে স্ট্রাকচার সে পরমাণু গঠন সেটা তোমাকে পড়তে হবে, সেটা তোমাকে জানতে হবে। তো এখানে আমি বলবো, আমি তোমাকে তো বলে দিতে পারি যে ইলেকট্রন কোথায় থাকে না অরবিটালে থাকে। তো কখন ওই দুটো অরবিটাল একে অপরের সাথে মিশ্রিত হবে, তো এই যে অরবিটাল সেগুলোকে কি বলবো না SPDF এইসব বিভিন্ন নাম আছে। তো এগুলো আমাকে জানতে গেলে তো এটা কি হবে, পাই বন্ড কখন কিভাবে গঠিত হবে, তো সেটা জানতে গেলে আমাকে কি পড়তে হবে না VBT। তো এই VBT মানে কি, এই VBTর ফুল ফর্ম হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরি। কি বললাম আমি, ভ্যালেন্স বন্ড থিওরি, যাকে আমরা বাংলায় বলবো যোজ্যতা বন্ধন তত্ত্ব। কি বলবো, যোজ্যতা বন্ধন তত্ত্ব। তো কি হয় না এখানে এই যে সিগমা বন্ড, পাই বন্ড কিভাবে হয়, কখন হয়, তো সব আমাদের নির্ধারণ করবে কে না এই ভ্যালেন্স বন্ড থিওরি বা কি বললাম যোজ্যতা বন্ধন তত্ত্ব। তো তারপরে যদি আমরা কথা বলি, তো এখানে যদি আমরা আরেকটা কথা বলি সেটা কি না এখানে আরেকটা যে টপিক নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে VSEPR। তো এই VSEPR এর ফুল ফর্ম কি, ভ্যালেন্স সেল ইলেকট্রনিক পেয়ার রিপালশন থিওরি। কি বললাম, ভ্যালেন্স সেল ইলেকট্রনিক্স পেয়ার রিপালশন থিওরি। তো এখান থেকে আমরা কি জানবো না কোনো যে প্রোডাক্ট বা অ্যাটম বা মলিকিউলস তার শেপ কি হবে, মানে তার গঠন কী রকমের হবে সেটা আমাদেরকে নির্ধারণ করবে কে না VSEPR। তো এই VSEPR ধরো কোনো অ্যাটম আছে, তার কি আছে না লোন পেয়ারও আছে আবার বন্ড পেয়ারও আছে। কি আছে, লোন পেয়ারও আছে আবার বন্ড পেয়ারও আছে। তো তার সেই যে অ্যাটমটা সেটা দেখতে কেমন হবে, তার যে গঠন সেটা কী রকমের হবে, তার স্ট্রাকচার কীরকম হবে, তা এই কী দ্বারা নির্ধারিত হবে না VSEPR দ্বারা আমরা কি করতে পারবো, নির্ধারণ করতে পারবো। তাদের যে বন্ড ইলেকট্রন বা নন বন্ডের ইলেকট্রন তারা কাছে আসবে না দূরে যাবে, সেই সব নিয়েও কে ভালোভাবে ডিসকাশন বা সেটা নিয়ে বিস্তার বলেছে কে না এই VSEPR এর মধ্যে আমরা সেটা ভালোভাবে বুঝতে পারবো। তো তারপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে MOT। এরপরে চলে এলো MOT। তো এই MOTর ফুল ফর্ম কি না এই MOTর ফুল ফর্ম হচ্ছে গিয়ে মলিকিউলার অরবিটাল থিওরি। কি বললাম আমি, মলিকিউলার অরবিটাল থিওরি, যাকে আমরা বাংলায় বলবো আণবিক কক্ষক তত্ত্ব। তো এই আণবিক কক্ষক তত্ত্ব বা মলিকিউলার অরবিটাল থিওরি, তো এখানে দেখো মলিকিউলসের কথা চলে আসছে। তো এতদিন পর্যন্ত আমরা কি জানতাম, এতদিন পর্যন্ত আমরা জানতাম যে কি না একটা হাইড্রোজেন অ্যাটম তার একটা কি আছে না অরবিটাল আছে কি 1s। কিন্তু এখন আমরা যেটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে কি না একটা হাইড্রোজেন, যে হাইড্রোজেনের কাছে দুটা যে মলিকিউলস থাকে H2, তাদেরও যে অরবিটাল আছে সেটা নিয়ে আমরা ডিসকাশন করব বা সেটা নিয়ে যে তত্ত্ব সেই তত্ত্বটাই হচ্ছে গিয়ে কি না MOT তত্ত্ব। তো এটা হচ্ছে গিয়ে আমরা যে পড়েছি যে ইলেকট্রনিক কনফিগারেশন বা অ্যাটমিক স্ট্রাকচার, তারপরে আসবে কি না এই যে MOT অর্থাৎ মলিকিউলার অরবিটাল থিওরি। তো এখানে মলিকিউলসের যে স্ট্রাকচার বা মলিকিউলসের যে অরবিটাল আছে সেটা নিয়ে আমরা ডিসকাশন করব। তো এই MOTর মধ্যে আমরা কি পড়বো না কম্পাউন্ডের যে বন্ডটা সেটা কী রকমের হবে, স্ট্রং হবে না উইক হবে, তো বন্ড স্ট্রেংথ তো বা তাদের মধ্যে কি হবে না সিঙ্গেল বন্ড গঠিত হবে না ডবল বন্ড গঠিত হবে, তা আমরা কী দ্বারা পড়বো না এই MOTর দ্বারা। তারপরে আমরা কি পড়বো হাইব্রিডাইজেশন। এরপরে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা যে অধ্যায় সেটা হচ্ছে হাইব্রিডাইজেশন। তো আমরা এর ফলে যেটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে হাইব্রিডাইজেশন। তো এই হাইব্রিডাইজেশন জিনিসটা কিনা অরবিটাল যখন একে অপরের সঙ্গে মিক্সিং হয়, যখন একটা অরবিটাল একে অপরের সঙ্গে মিক্সিং হয়ে যায় এবং আপনি কি হয় না তাদের মধ্যে যে চার্জ থাকে বা এনার্জি থাকে সেটা কি হয় যায় না দুজনের মধ্যে শেয়ারিং করে যখন কম্বিনেশনটা সমান হয়ে যায় সেইভাবে যেটা গঠিত হয় তাকে বলা হয় হাইব্রিডাইজেশন। ধরো আমি একটা সাপোজ কথা দ্বারা বলছি যে 4টা অ্যাটম আসছে তোমার দিকে, তো তোমার কাছে কি আছে না 4টা অরবিটাল আছে।
তো তুমি কি চারটা অরবিটালকে চারটা অ্যাটমকে গ্রহণ করবে না, তারা কিভাবে গঠিত করবে, সবার আগে তাদের মধ্যে যে এনার্জি তাদের সেটা কী করবে, সবার মধ্যে সমান করবে, তারপরে যে ইলেকট্রন গ্রহণ করবে সেই ধরনের বন্ড ফরমেশনকে বলা হবে কি না, হাইব্রিডাইজেশন। বলো বুঝতে পারলে কি না? তো আজকে আমরা এক দূর অবধি কী করবো না পড়বো। তো এর ফলে ধরো আমরা একটা ছোট্ট টপিক নিয়ে আজকে আমরা ডিসকাশন করব। সেই টপিকটা কি না, এই টপিকটা নিয়ে আমরা আজকে ডিসকাশন করব, একটা ছোট্ট ক্লাস করব এই টপিকের উপরে, যে কজ অফ কেমিক্যাল কম্বিনেশন বা বন্ড কেন গঠিত হয়। কি বললাম আমি, কজ অফ কেমিক্যাল কম্বিনেশন, তো এই কেমিক্যাল কম্বিনেশন বা এটা কেন, যে বন্ড কেন গঠিত হয়, তো এখানে দুটো থিওরি কাজ করবে, একটা হচ্ছে ওল্ড থিওরি আর একটা এখন নিউ থিওরি। তো আমি যদি ওল্ড থিওরির কথা বলি তো কি না অক্টেট, এখানে প্রথমেই আসবে কি না অক্টেটের কথা। তো এই অক্টেটের ব্যাপারটা সবাই জানো নিশ্চয়ই, অক্টেট রুলস জিনিসটা কি, বা নোবেল গ্যাস কনফিগারেশন। কি বললাম আমি, নোবেল গ্যাস কনফিগারেশন। তো এখানে অক্টেট রুলস বলতে কি আর নোবেল গ্যাস কনফিগারেশন জিনিসটাই কি। তো নোবেল গ্যাসকে কি বলা হয় না, কি বলা হয়, ইনার্ট গ্যাসও বলা হয়। তো ইনার্ট গ্যাসও বলা হয়। এবারে কি করে এই যে নোবেল গ্যাসের যে কনফিগারেশন, তো তুমি একটা সাপোজ ধরো যে এখানে নোবেল গ্যাস কে, তো নোবেল গ্যাস হচ্ছে He, হিলিয়াম, নিয়ন, আর্গন, কেপ্টন, জেনন আর কি রেডন। তো এখানে যদি আমি তোমাকে সাপোজ কথা বলি যে এখানে এই যে হিলিয়াম আছে তার পাশে কে থাকে না, আমি পর্যায় সারণীর কথা বললে প্রথমে থাকে হাইড্রোজেন, এর কত না 1, এর হচ্ছে 2। তো এখানে কি হয় ঘটনাটা দেখো, যে তার পার্শ্ববর্তী যে নোবেল গ্যাস বা যে ইনার্ট গ্যাস তার পার্শ্ববর্তী যেসব মলিকিউলসগুলো থাকে বা অ্যাটমগুলো থাকে তারা কি করে না, তারা সারাক্ষণ এই যে নিষ্ক্রিয় গ্যাসগুলির মতন ইলেকট্রন বিন্যাস করে তারা কি হয় না স্টেবল হতে চায়। কেন স্টেবল হতে চায়, কারণ এই যে নোবেল গ্যাস তারা কি হয়, তারা কোনো রিঅ্যাকশন করে না, নোবেল গ্যাসরা কোনো রিঅ্যাকশন করে না, এর ফলে তারা কি হয় না স্টেবল হয়। এবারে স্টেবল হওয়ার পরে তার পার্শ্ববর্তী বা ধারে পাশে যারা থাকে তারাও কি চায় না নোবেল গ্যাসের মতন একটা স্টেবিলিটি অর্জন করতে, তার জন্য তারা কি না তাদের কনফিগারেশনটা চায় কীরকম না নোবেল গ্যাসের মতন। তো সবার আগে আসছে স্টেবিলিটির কথা। কিসের কথা, স্টেবিলিটির কথা। তার মানে কি যে ফাইটটা হচ্ছে সেটা কিসের জন্য, স্টেবিলিটির জন্য হচ্ছে। আমি যদি সাপোজ তোমাকে একটা কথা বলি, তুমি যে পড়াশোনা করছো বা আমি যে কাজগুলো করছি সেটা কিসের জন্য করছি, আমার নিজের স্টেবিলিটি অর্জন করার জন্য করছি। সেরকমভাবে বিভিন্ন অ্যাটম বা মলিকিউল তারাও কি করে, তারাও চায় যে তারা কী করে স্টেবল হতে। তো এই স্টেবল হওয়ার জন্য তারা লড়াই করছে প্রতিনিয়ত, যেমনভাবে আমরা করছি। তো এখানে যদি আমি তোমাকে সাপোজ কথা বলি যে এই হিলিয়ামের কথাটা ছাড়ো, বাকিদের যদি আমি ইলেকট্রনিক যে কনফিগারেশন সেটা যদি আমি দেখি কী হবে না 2s2 2p6 হবে, এখানে 3s2 3p6 হবে, এখানে 4। তো এখানে যে ঘটনাটা ঘটে কি ঘটে না, ঘটনাটা এরকম ঘটে যে এদের যে কনফিগারেশনটা হয় সেরকম কী ধরনের হয় না ns2 np6। সবার এই দেখো লাস্ট যে অরবিটাল যাকে আমরা বলবো ভ্যালেন্স শেল, তো এখানে যে ইলেকট্রন আছে কটা আছে দেখো, যে 8টা আছে, দেখো 8টা আছে, ভালোভাবে নোটিস করো 8টা আছে। তার মানে এদের কি শেষ যে ইলেকট্রন কক্ষ সেখানে কটা ইলেকট্রন থাকে না 8টা ইলেকট্রন থাকে। এই 8টা ইলেকট্রন পরিপূর্ণ হওয়াকেই আমরা বলি কি না অক্টেট রুলস। কি বলি আমরা, অক্টেট রুলস বলি। তো এই অক্টেট রুলস ফিল আপ করার জন্যই বা প্রত্যেকটা মলিকিউলসে চাই কি না তার যে শেষ কক্ষক সেখানে 8টা ইলেকট্রন নিয়ে আসতে, যে কোনোভাবে হোক। ধরো যার লাস্ট কক্ষে একটা ইলেকট্রন আছে সে কি চায়, সে চায় যে একটা যার ইলেকট্রন আছে লাস্ট কক্ষে সে চায় এই একটা ইলেকট্রন দান করে স্টেবল হতে। কারণ কি তার আগের দিকে যে কক্ষক আছে সেখানে নিশ্চয়ই 8টা কী আছে ইলেকট্রন আছে, আর যার কাছে ধরো লাস্ট কক্ষে 5টা ইলেকট্রন আছে সে কি চাইবে যে আর 3টা ইলেকট্রন গ্রহণ করে স্টেবল হতে। তো এই স্টেবল হওয়ার জন্যই কি হয় না এই কেমিক্যাল কম্বিনেশনটা ঘটে। তো আসলে বন্ড কেন গঠিত হয় যদি আমরা এখনকার কথা বলি তাহলে হবে যে ধরো আমি যদি বলি যে বন্ড ফরমেশন কেন হচ্ছে তাহলে হবে গিয়ে আমি প্রথমেই বলবো টু লোয়ার, কি বললাম টু লোয়ার পিই। তো এই পির ফুল ফর্ম কি আমি বলছি এখনই, সিস্টেম। তো এই পির ফুল ফর্ম হচ্ছে পোটেনশিয়াল এনার্জি।
কি বললাম আমি? পোটেনশিয়াল এনার্জি। কোনো সিস্টেম কখন স্টেবল হবে, কখন কোনো সিস্টেম স্টেবল হবে? তো টু লোয়ার পিই অফ সিস্টেম, পির কথার অর্থ হচ্ছে গিয়ে পোটেনশিয়াল এনার্জি। তো কোনো সিস্টেম কখন স্টেবল হবে? তো স্টেবল হওয়ার জন্য তাকে যে কন্ডিশনটা ফিল আপ করতে হবে সেটা কি না, লোয়েস্ট হতে হবে এনার্জি কী করতে হবে না, লোয়েস্ট হতে হবে। যত লোয়েস্ট হবে এনার্জি তত যে সে প্রোডাক্ট বা মলিকিউলসটা কী হবে না, স্টেবল হবে। তো ধরো আমি একটা সাপোজ তোমাকে বলার একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। দেখো একটা রিং নিলাম, কি নিলাম? একটা রিং নিলাম, আরও একটা রিং নিলাম। আমার ছবি অতটাও খাস নয়, তো দেখো এইভাবে বোঝার চেষ্টা করো। তো আমি একটা রিংয়ের মধ্যে একটা বলকে আমি এখানটাতে রাখলাম, আর একটা বলকে আমি এখানটাতে রাখলাম। বলো কে স্টেবল হবে? কেন স্টেবল হবে? তো তোমরা তো বলবে যে এটা স্টেবল হবে। কেন না, কারণ এটা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ এও পড়ে আছে। এর পোটেনশিয়াল এনার্জি কি, এর যে পিই সেটা কি না বেশি, আর এর পিইটা কি না কম। তো এইখানে কি হবে না, এখানে স্টেবিলিটি বেশি হবে, কারণ এটা পড়ার কোনো চান্স নেই। তো এর ফলে যদি আমি তোমাকে এটা বোঝানোর চেষ্টা করি, এখানে আমি একটা অ্যাটম নিলাম যেটা বি এ, আর একটা অ্যাটম নিলাম যেটা বি। এটা ভালোভাবে মন দিয়ে বোঝার চেষ্টা করো, এটা বুঝতে পারলে তো অনেকটা বুঝতে পারবে জিনিসটা। এই দুটো কি না, দুটো হচ্ছে অ্যাটম। তো এই অ্যাটমের মধ্যিখানে কি আছে না, নিউক্লিয়াস আছে। তো আমি ধরলাম নিউক্লিয়াস হচ্ছে এন এ, আর এর নিউক্লিয়াস হচ্ছে এন বি। এদের মধ্যে ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনকে আমি ধরলাম ই এ, আর হচ্ছে এর হচ্ছে ই বি। তো আমি যদি তোমাকে এখন সাপোজ কথা বলি, তো এন এ আর এন বির মধ্যে কি ঘটবে? তো এন এ আর এন বির মধ্যে কি ঘটবে, আর ই এ আর ই বির মধ্যে কি ঘটবে? তো এখানে বলতে গেলে প্রথমে বলবো যে এদের মধ্যে রিপালশন হবে। কেন রিপালশন হবে? দুটাই কি নিউক্লিয়াস, আর দুটাই কি না ইলেকট্রন। তো এর ফলে যদি আমি বলি যে এন এর সঙ্গে যদি আমি ইবি আর এন বি এর সঙ্গে যদি আমি ই এর যদি কম্বিনেশন ঘটায়, তাহলে কি ঘটবে না, এদের মধ্যে অ্যাট্রাকশন ঘটবে। তো এদের মধ্যে কি হবে? অ্যাট্রাকশন ঘটবে। তো এর ফলে কি হবে না, এই যে যে দুটো আমি অ্যাটম নিয়েছিলাম তাদের মধ্যে কী হবে না, একটা বন্ড গঠিত হবে। কি হবে? বন্ড গঠিত হবে। তো এই বন্ড গঠিত হওয়াকে কি বলা হয় না, বন্ড কি বলা হয়, কেমিক্যাল বন্ডিং। তো এদের এই যে দাগটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় কি না, বন্ড লেন্থ বলা হয়। কি বলা হয়? বন্ড লেন্থ বলা হয়। তো এখন তো প্রশ্ন আসবে যে কেন গঠিত হবে? তো কখন এরকম বন্ড গঠিত হবে? তখন হচ্ছে এদের যে অ্যাট্রাকশন পাওয়ার সেটা বেশি হবে। কার তুলনায়? রিপালশনের তুলনায় যখন তাদের মধ্যে যে অ্যাট্রাকশন সেটা যদি বেশি হয়, তাহলে কি হবে না, তাদের মধ্যে বন্ড ফর্মেশন হবে। আর সেক্ষেত্রে কী হতে হবে না, সেক্ষেত্রে পটেনশিয়াল এনার্জি যেটা কী হতে হবে, কম হতে হবে। তো আমি যদি তোমাদেরকে একটা গ্রাফের সাহায্যে বোঝানোর চেষ্টা করি, তো এই নর্মালি এই গ্রাফটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা ভালোভাবে নোটিস করো। এই গ্রাফটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি গ্রাফটা আঁকছি, ভালোভাবে নোটিস করবে। কার সঙ্গে কার গ্রাফ আঁকবো না, পোটেনশিয়াল এনার্জির সঙ্গে। পোটেনশিয়াল এনার্জি ভার্সেস কি ডিস্টেন্স বিটুইন টু অ্যাটম, যেটাকে আমি আর দ্বারা ডিপেন্ড করছি। তো এই আর এর কথার অর্থ কি? তো এই আর ইকুয়াল টু হচ্ছে ডিস্টেন্স বিটুইন টু অ্যাটম। কি বললাম? টু অ্যাটম। তো অ্যাটমসের মধ্যে যে ডিস্টেন্স সেটাকে বলা হচ্ছে আর দ্বারা আমি ডিনোট করছি। তো এখানে যে গ্রাফটা হয়, সেই গ্রাফটা কীরকম হয় না, এখান থেকে আসে, এখানে একটা নির্দিষ্ট পর্যায়ে যাওয়ার পরে এটাকে ব্যাক করে এইভাবে মিশে যায়। তো এটা কি হয়, এটা কেন, কিভাবে গঠিত? এখানে সোজা চলতে থাকে। তো এটা কিভাবে হয়, ধরো এটা কেন হয় আমি যখন কথা বলছি, তো এক্ষেত্রে ধরো এখানে এখানে আর কি হয়, আর হয় ইনফিনিটিভ। আর সমানে কি হবে না, আর হবে ইনফিনিটিভ। আর কি ধরনের হয়, ইনফিনিটিভ। তো ইনফিনিটিভ কতটা, কোনখানে ইনফিনিটি হবে? তো একটা কথা বলি, তো দুটো অ্যাটমের মধ্যে ডিস্টেন্স ইনফিনিটিভ আমরা বলতে পারি কি না, 100 সেন্টিমিটারে আমরা ইনফিনিটিভ বলতে পারি। এটা অনেক 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 ডিস্টেন্স, দুটো অ্যাটমের মধ্যে ডিস্টেন্সটা 100 সেন্টিমিটার, অনেক বেশি। তো এদের মধ্যে আমি সাপোজ ধরলাম, তো এখানে কি হয় না, এখানে যে পোটেনশিয়াল এনার্জি সেটা কি হয় না, জিরো হয়। কি হয়? জিরো হয়। যখন আর ইনফিনিটিভ তখন পোটেনশিয়াল কি এনার্জি হচ্ছে জিরো, এই বিন্দুটাতে। তো এটা কি যাচ্ছে না, আর এর সঙ্গে সমানে যাচ্ছে। তো এখানে কি পোটেনশিয়াল এনার্জি মিনিমাম? না, পোটেনশিয়াল এনার্জি কমতে 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 দেখো এখানে মিনিমামে পরিণত হয়, এখানে মিনিমাম হয়। তো এই যে ডিস্টেন্সটা কভার করছে এটাকে কি বলা হয় না, এটাকে আমি ধরলাম আর জিরো। তো এটাকে বলবো আমরা কি, বন্ড লেন্থ। কি বলবো? বন্ড লেন্থ।
তো একটা সাপোজ আমি কথা বলছি, দেখো এখানে এসে কি হচ্ছে না, একটা যে মিনিমাম, সে মিনিমাম যে নিম্ন স্তরে পৌঁছাচ্ছে, আবার দেখো এখান থেকে উঠতে শুরু করছে। কেন এটা? কারণ হচ্ছে গিয়ে যে যখন অ্যাটম হচ্ছে কাছে আসছে, তো কাছে আস্তে 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 একটা নির্দিষ্ট একটা দূরত্বে আসছে, এই দূরত্বে আসার পরে আর কাছে আসতে পারবে না। তো এই নির্দিষ্ট দূরত্বে আসার পরে তারা আর কাছে আসতে পারবে না। কেন আসতে পারবে না? কারণ এর যদি আর একটু কাছে আসার চেষ্টা করে, তখন এদের মধ্যে কি ঘটবে না, রিপালশন ঘটবে। তার মানে কি, এখান থেকে কি হয়, দুটো অ্যাটমের মধ্যে রিপালশন স্টার্ট হয়, তার জন্য এখান থেকে এদের কি হবে না, এখানে রিপালশন হবে, তাহলে বন্ড লেন্থ কি হবে, ব্রেক করবে। তার জন্য এখানে এদের কি বন্ড লেন্থটা, এদের যে বন্ড সেটা এখানে গঠিত হবে। তো এইভাবে এটা কি, এই যে এখানে যে পির যে মানটা সেটা কি হবে না, নেগেটিভ হবে। কি হবে? নেগেটিভ হবে। তো এখানে পি এর মান নেগেটিভ হবে, বাট কি হবে না, একটা নির্দিষ্ট দূরত্বে এসে তাদের মধ্যে বন্ডটা গঠিত হবে, সেটাকে বলা হবে আমরা কি না, কেমিক্যাল বন্ডিং। চলো এতদূর অবধি সকলে বুঝতে পারলে কি না বলো। তো এখানে কি হয় না, এখানে আর এর মান পিই, দেখো পিই এই আর যত কমছে পিও তত কমছে, আবার এখানে কি হবে না, আর যত বাড়বে আবার পি তত বাড়বে। তো এইভাবে কি হয় না, গঠিত হয়। তো স্টুডেন্ট, আশা করি তোমরা সকলে আজকের এই ক্লাসটা বুঝতে পেরেছো। তো এর ফলে আমরা যেগুলো বক্স করেছি অবশ্যই সেগুলো খুব বিস্তারে আলোচনা করব, যেগুলো আমরা বলেছি সবগুলোই আলোচনা করব। তো তার আগেও বলে দিতে চাই, আমি এখানের মধ্যে ধরো এই ইলেকট্রনিক কনফিগারেশন, তারপরে ধরো এই কি কোভ্যালেন্ট বন্ড, আয়নিক বন্ড, এই সম্পর্কে ডিটেলসে একটা করে ভিডিও বানানো আছে। তো যাদের ইন্টারেস্ট আছে তারা অবশ্যই ডেসক্রিপশানের লিঙ্ক, আই বাটনের লিঙ্ক দেওয়া আছে, গিয়ে দেখে নেবে, তোমাদের বুঝতে পরবর্তী ক্লাসে খুব হেল্প হবে। আর যদি না দেখো তাতেও কোনো অসুবিধা নেই, আমি পরবর্তী ক্লাসে ডিসকাশন করব। তো স্টুডেন্ট, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, আর যদি আমার ভিডিও লেকচার ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর এরকম ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তোমাদের ক্লাস 11, 12 জেএমএন এবং নেটের জন্য প্রিপারেশান নেওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, ভালো থাকবে সকলে।